অনেকদিন ধরে আমি সমসাময়িক কোনো কিছু নিয়ে কিছুই লিখি না। তাই অনেকে মনে করতে পারে যে আসলে আমি খোঁজ খবর রাখি না কিছু, অথবা জিনিসগুলো আমাকে টানে না আগের মতন, এরকম না। মানে দেশের এক একটা খবর যখন দেখি, তখন এখন যে প্যারাটা লাগে সেটা হচ্ছে যে আমার মনে হয় যে আমার কোনো কন্ট্রোল নাই কোনো কিছুর মধ্যে, যেহেতু আমি নিজে দেশের বাইরে আছি। এখন এটা আগেও হয়তো ছিল না, কিন্তু অ্যাটলিস্ট আগে মনে হতো যে কথাবার্তা বললে সেটা হয়তো মানুষকে কিছুটা হলেও, মানুষকে বলতে আমি বোঝাতেছি আমার চারপাশে 40টা লোক। এটা হচ্ছে আমার সবসময়ের লক্ষ্যবস্তু, যে আমি যখন চেষ্টা করি না একটা পোস্ট দিচ্ছি, আমি ভাবতেছি না যে পুরো বাংলাদেশের সবার কাছে পৌঁছা যাবে। ইভেন আমার আসল আইডি থেকেও, যেটাতে প্রচুর রিচ বেশি ছিল, ওখানেও কিন্তু আমি মনে করি না যে একটা পোস্ট দিলে বাংলাদেশের সবার কাছে চলে যাবে, তারপরে সবাই একেবারে জিনিসটা নিয়ে চিন্তা করবে। এটা তো সম্ভব না। ইভেন আমার মনে সবচেয়ে সবচেয়ে বেশি ছড়াইছিল যে ভিডিওটা, ওটা হচ্ছে সাম্প্রদায়িকতার সংজ্ঞা বা জিনিসটা আসলে প্রকারভেদ বা কীভাবে কাজ করে, এটা নিয়ে একটা ভিডিও ছিল। সেটা মনে হয় অনেক লাখ মানুষ দেখছিল। এখন ওইটাও তো খুব বেশি লোকের কাছে যায় নাই। 18 কোটি মানুষের দেশ, সেখানে কতজন আর দেখছে বা কতজনই আর দেখবে। এখন এরপর যে একটা ব্যাপার থাকে, যে এখন যেটা হয় মনে হয় যে ইভেন চারপাশে যে 40 জনের কাছে জিনিসটা যাবে, তারাও জিনিসটা কীভাবে নেবে আমি আর বুঝি না, যে কারণে আমি কথাবার্তা বলা কমাই দিছি অনেকটা। যেমন একটার পর একটা ইস্যুতে আমি দেখতে আসি, যতগুলো ইস্যু হচ্ছে বাংলাদেশের মধ্যে, সকলের ব্যাপারে কিন্তু আমি খোঁজ খবর রাখি। এমন না যে কোনো কিছু জানি না বা কী হচ্ছে বুঝতেছি না। সবচেয়ে পরপর দুইটা ইনসিডেন্টস একদম রিসেন্টলি ঘটলো। যে একটা হচ্ছে আমাদের লঞ্চ ডুবে গেল, যেটা এখনও অনগোয়িং। কতজন মারা গেছে এখনও মনে হয় পুরোপুরি বোঝা যায়নি, কারণ সবাইকে এভাবে খুঁজে পায়নি। আরেকটা ব্যাপার ছিল হচ্ছে কক্সবাজারে ধর্ষণের একটা ঘটনা ঘটছে। মানে একটার পর একটা ঘটনা ঘটতেই থাকে, যেগুলো কোনোভাবে টলারেট করা যায় না। এটা খুবই প্যারাদায়ক আর কি। একটা ছোট্ট দেশের মধ্যে এতগুলা বাজে জিনিস কীভাবে করে, সিস্টেমের কথা সমস্যা আছে, আমরা সবাই জানি। প্রথম সমস্যা হচ্ছে যে দেশের মধ্যে নাই গণতন্ত্র। এটা একটা বিশাল সমস্যা, কারণ গণতন্ত্র থাকলে, এই যে কয়েকদিন আগে দেখলাম আমার চাউলের দাম বাড়ছে। চাউলের দাম বাড়া তো সমস্যা অবশ্যই, কিন্তু কথা হচ্ছে যে কেউ কোনো কিছু নিয়ে কিছুই করতেছে না কেন। ধরা যাক যেটা মানুষ বলতে পারে যে চাউলের দাম বাড়া দরকার, কেউ কৃষকরা টাকা পাচ্ছে না। অবশ্যই কৃষকদের টাকা পাওয়া উচিত, আরও কৃষকরা কিচ্ছু পায় না। মিডলম্যান দিয়ে ভর্তি, মিডলম্যান দিয়ে ভর্তি দেখে আমরা ঢাকার মধ্যে বসে যখন কোনো কিছু একটা কিনি, প্রচুর দাম দিয়ে কিনতেছি, কিন্তু কৃষককে দিচ্ছে হয়তো 2 টাকা কেজি, আমরা হয়তো কিনতেছি 60 টাকা কেজি। অবিচারের অবস্থাটা বোঝার চেষ্টা করে দেখেন যে এটা কি কোনো লেভেলের মধ্যে আছে। এখন যদি আপনি কৃষককে ওই জায়গা থেকে রক্ষা করতে চান, আপনাকে মিডলম্যান কাট করতে হবে। এখন আপনি মিডলম্যান কাট করার কথা বলে আরেকজন একটা মানুষ এসে বলার চেষ্টা করে, বা যারা একটা অর্থনীতি বুঝে, তারা বলে যে মিডলম্যানটাও কিন্তু অর্থনৈতিক ফ্লোয়ের অংশ। এগুলো আমি বুঝি বা আমরা সবাই বুঝি, কিন্তু এতটাও না। যেভাবে আমাদের দেশে ব্যবসা করা হচ্ছে, এতটাও মাঝখানে কামড়াকামড়ি করার জায়গাটা বড় থাকার কথা না। অবশ্যই সব কিছু ব্যালেন্সে নিয়ে আসতে হবে। এমন আমি বলতে চাই না যে সরকার কৃষকের কাছ থেকে ধান সরাসরি কিনে সরকার চাল বানায় সরাসরি সরকার পাঠাবে, তাতেও সমস্যা আছে। কারণ সরকার তার সরকার না, সরকার হচ্ছে মানুষ, এবং মানুষ বাইনচোদ আমাদের এলাকার। সো তারাও এই কাজ করবে, তারাও কৃষককে টাকা দিবে না, অথবা জিনিসটার দাম বাড়ায় এমন জায়গাতে নিয়ে আসবে যে কারো কোনো উপকার হবে না। অথবা যেটা হবে যে মিডলম্যানের পেটে তো লাথি মারা যাচ্ছে না, কারণ মিডলম্যানেরও তো দরকার আছে ডিস্ট্রিবিউশন চ্যানেল যেটা। কিন্তু ব্যালেন্স তো আনতে হবে একটা। লঞ্চের যে ঘটনাটা ঘটছে, এটা তো হচ্ছে, লঞ্চ তো একটা বড় কনসার্ন অবশ্যই। এবং যতগুলো ঢাকার মধ্যে হোক, চট্টগ্রামের মধ্যে হোক, অন্যান্য শহরের মধ্যে হোক, যতগুলো গাড়ি চলে, এই গাড়িগুলো কিন্তু একটা টাইম বম্ব। যে কোনো দিন টাসটুস করে ফাটা শুরু করবে, কারণ অনেক অব্যবস্থাপনা, কি যে কোনো কিন্তু মেনটেন্যান্স নাই, কোনো মতো জোড়াতালিতে চালাচ্ছে। সিলিন্ডারের অবস্থা অত্যন্ত করুন। এটা তো মাঝখানে কাহিনী হয়েছিলই, সিলিন্ডারের অবস্থা নিয়ে অনেক হাওমা হয়েছিল, কিন্তু এগুলো কিন্তু কেউ কিছু মনিটর করে নাই। যে স্বাচ্ছন্দ্য বাস নিয়ে হচ্ছে, যেটা একটা রিপোর্ট দেখলাম, যে ওরা কোনো ধরনের ফিটনেস ছাড়া বাস চালা যাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু এখন ব্যাপার হচ্ছে যে এতগুলো অনিয়ম কেন থাকবে, কোথাও কেউ কেন কিছু করতেছে না। অবস্থা এরকম যে যতক্ষণ পর্যন্ত না প্রধানমন্ত্রী কিছু করতেছে, ততক্ষণ পর্যন্ত কিছু হচ্ছে না। এরপরে কি হলো, কক্সবাজারের যে ধর্ষণের ঘটনা, এটাতেও তো আমরা দেখলাম যে যে ধর্ষণের যে আসামিরা, তারা হচ্ছে ফেসবুকে ধর্ম প্রচার করে বেড়াতো। এটা খুবই সহজ ব্যাপার। ফেসবুকে যারা ধর্ম প্রচার করে বেড়ায়, তারা বেশিরভাগই হচ্ছে খুবই ভয়ানক লোক, এটা নিয়ে কোনো ডাউট নাই। এটা আমি সব জায়গাতে বলে থাকি যে 99% মানুষ হচ্ছে যারা ফেসবুকে ধর্মীয় কথাবার্তা লিখে যাচ্ছে, তাদের মধ্যে অলমোস্ট 100%ই আসলে
খারাপ, লোক খুবই খারাপ, মানুষ হিসাবে একদম ভালো না, মানে কঠিন বাইঞ্চোদ, খারাপ বাইঞ্চোদ বলতাম আমরা এদেরকে। মানে বাইঞ্চোদের অনেক প্রকার ভেদ আছে, যারা খারাপ বাইঞ্চোদ তারা হচ্ছে একেবারে চূড়ান্ত লেভেলে আর কি। তো এই খারাপ বাইঞ্চোদগুলো হচ্ছে দেখবেন কি সব জায়গাতে ধর্ম নিয়ে কথা বলতেছে। ধরেন যে যারা অ্যাকচুয়াল ধার্মিক বা যাদের মধ্যে আসলে এই ধর্মের প্রতি আলাদা একটা জায়গা আছে, তারা কিন্তু কথাবার্তা ভাবে বলে না। যেমন আপনি চিনেন, হয়তো আপনার আশেপাশের লোকজনকে আপনি চিনেন যারা হচ্ছে খুবই মানে প্রচণ্ড রকমভাবে ধর্মের সব নিয়মকানুন মানার চেষ্টা করে। এদের মধ্যে আপনি কতজনকে চেনেন যারা আসলে ফেসবুকে সবার কমেন্টে যে বলে যে এই সূরাটা পড়লে লাভ হবে, এই দোয়াটা পড়লে লাভ হবে? এটা কিন্তু বলে না। এটা হচ্ছে একটা, এই যে একটা কৌতুক চালু আছে এখানে যারা ট্রাক কিনে, ট্রাক মানে হচ্ছে পিক আপ যেগুলো আর কি, যারা কলেজে পড়ে এবং ট্রাক কিনে, তাদেরকে না বাকিরা মজা করে এরকম যে ও যে ট্রাকটা কিনছে, অন্য ছোট গাড়ি না কিনে বড় জিনিস কিনছে, তার মানে ওর হচ্ছে মানে জিনিস ছোট। এটা হচ্ছে একটা খুবই প্রচলিত কৌতুক যে ওর ওইটাকে কম্পেনসেট করতে সে বড় ট্রাক নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কেউ যখন উঁচু বিল্ডিং বানায় তখন এটা নিয়ে খোঁচা দেওয়া হয় যে ওর নিশ্চয় জিনিস ছোট, তাই সে উঁচু বিল্ডিং বানাইছে। তো ব্যাপার হচ্ছে যে ব্যাপারটা এরকম যে ধর্মীয় আলাপ আলোচনা যারা করতেছে এদের ব্যাপারটা এরকম যে তারা নিজেরা খারাপ আইনজোট, এই জন্য তারা এখানে ওখানে কমেন্ট করে পাবলিক যে অ্যাপিয়ারেন্স সেটাকে দেখাইতে চাইছে আমরা খুব ভালো। যে আসলে ভালো সে কিন্তু বারবার সব জায়গাতে চেয়ে মানে দেখানোর চেষ্টা করতে হয় না তাকে। যেমন ধরেন যে আমি মিথ্যা কথা বলি না, কারণ আমি কি সব জায়গাতে যে বলি, আমি কি 2 দিন পর পোস্ট করি যে যে মিথ্যা বলে না সেই জান্নাতে যাবে, যে এটা তো স্প্রেডিং করা তো দরকার না। মানে আমি মিথ্যা কথা বলি না, কারণ এই জিনিসটা আমি ছেড়ে দিছি, মানে ইভেন ফান করে মিথ্যা কথা বলা অনেক আগে, এবং আমি চেষ্টা করি সজ্ঞানে আমি কখনো মিথ্যা কথা বলি না। এখন এই জিনিসটা আমি তো আমার ফেসবুক ওয়ালের মধ্যে হাদিস শেয়ার করবো না কখনোই। যখন আমি প্রচণ্ড রকম ধার্মিক ছিলাম তখন আমি কখনো হাদিস শেয়ার করতে আসি না, কিন্তু যে দেখো মহানবী এটা বলছে, ওটা করতে বলছে, কারণ আমি জানি যে আমি এটা করি, এটা আমার কাছে একেবারেই মানে ইনস্টিংক্টের মধ্যে পড়ে গেছে। যারা ধার্মিক লোকজন তারা যেসব কাজগুলো করে এগুলো তাদের ইনস্টিংক্টের মধ্যে পড়ে গেছে, এগুলোকে তাদের আলাদা করে হচ্ছে জাহির করতে হয় না যে আমরা তো ধার্মিক, দেখো দেখো। এখন এই যে জাহির করার ব্যাপারগুলো, এই যে এই লোকগুলোকে নিয়ে যে সমস্যা, যারা হচ্ছে দেখবেন বিভিন্ন নিউজ কমেন্টের মধ্যে, মানে নিউজের যে ইয়েগুলো আছে কমেন্ট সেকশনের মধ্যে কিছু মানুষজন এসে কমেন্ট করে বেড়াচ্ছে যে অমুক হাদিস, এটা হচ্ছে অমুক হাদিস, এটা হচ্ছে অমুক সূরাত অমুক আয়াত। এরা হচ্ছে 2 ধরনের লোক হয়। এক ধরনের লোক হচ্ছে যে যাদেরকে বিভিন্ন জঙ্গি সংগঠন টাকা পয়সা দিয়ে বসে রাখে কিন্তু অনলাইনে, যাতে মানুষ ভুলে না যায় যে ধর্মের ব্যাপার স্যাপার আছে, রেলেভেন্ট থাকে তাদের কজ, এই জন্য তারা টাকা পয়সাতে লোকজন বসে রাখে। তারা ওখানে তাদের কাজই ওইটা, সারাদিন তারা ফেসবুকে বসে থাকে, বেতন পায়, এবং তারা এইসব জিনিস কপি পেস্ট করে পোস্ট করতে থাকে সব নিউজ পোর্টাল বিভিন্ন জায়গাতে অ্যাপিয়ারেন্স দেখানোর জন্য যে হ্যাঁ আমরা কিন্তু আসি, বা এইগুলো নিয়ে কথা বলার লোক কিন্তু আছে, বা যারা অডিয়েন্স আসতেছে তারা যাতে জিনিসের থেকে বের হয়ে যেতে না পারে। কারণ ও তো তোমার কোরআন শরীফ বিক্রি করে তো তোমাকে তারা হচ্ছে রিক্রুট করবে, অথবা তাদের যে তারা একটা কোথাও বোমা ফাটাই দিলে বা কাউকে কোপায় মেরে ফেললে যখন তুমি বলবা যে ঠিকই তো করছে, কারণ তোমার মধ্যে ধর্মীয় অনুভূতিটা আছে, সেটাকে ওরা ইউটিলাইজ করার জন্য তারা সবসময় চেষ্টা করবে যে ওটাকে চালু রাখতে। এটা হচ্ছে এক শ্রেণীর লোকজন, এটা খুবই পরীক্ষিত সত্য যে তারা হচ্ছে পেইড এজেন্ট। দ্বিতীয় যারা আছে মানে সাইবার সেল, যেটা আর কি পেইড এজেন্ট মানে এরকম না যে বিএনপি জামাতের মতন দালালগিরির কথা আমি বলি না, সাইবার সেল তো বেতনভুক্ত কর্মচারী। দ্বিতীয় যারা আছে তারা হচ্ছে ওই বাইনচোদ লেভেলের লোকজন, যারা নিজেরা ব্যক্তিগত জীবনে চরম খারাপ। এখন তো আমি মানুষজনকে পেলে এরকম কমেন্ট করার চেষ্টা করে থাকি যে যেহেতু আপনি কমেন্ট করতেছেন, এখানে ধর্মের কথা বলতে আসছেন অপ্রাসঙ্গিকভাবে, তার মানে আপনি তো লোক খারাপ, আপনি কি করছেন, কি অন্যায় করে আসছেন দেখে এগুলো বলতেছেন। কারণ যারা অন্যায় করে আসছে তারা ছাড়া কেউ কখনো এই ধরনের কথাবার্তা বলে না অনলাইনে। এই ধর্ষকের ফেসবুক টাইমলাইন আমরা দেখছি, এটা কিন্তু প্রথম না, এর আগে বেশ কয়েকবার কিন্তু একদম দিহান পর্যন্ত মানে যতজন অপরাধী ক্রিমিনাল ধরা পড়ছে যাদের ফেসবুক আইডি বের করা হয়েছে তারা সবাই আল্লাহ নবীর কথা লিখেই যাচ্ছে নিজের স্ট্যাটাসে, টাইমলাইনে, পোস্টে, তারপরে জায়গায় কমেন্টের মধ্যে তারা শুধু ধর্মের কথা, ইসলামে কি বলা হয়েছে, আল্লাহ কি বলছে, নবী কি বলছে, কেন বাইনচোদ কেন এগুলো প্রচার করতেছে। ধার্মিকের কিন্তু এগুলো প্রচার করার দরকার হচ্ছে না। ধার্মিক অবশ্যই ধর্ম নিয়ে কথা বলতে পারে, কিন্তু এটা এভাবে একদম রিলিজিয়াসলি না যে প্রত্যেকটা পোস্টই সে দিবে ধর্মের কথা বলে, বা 2 দিন পর একটা করে ধর্মের কথা লিখে পোস্ট করবে, 2 দিন পর একটা ধর্মের কমেন্ট লিখে পোস্ট করবে। এটা ধার্মিকের কাজ না কখনোই। তুমি সোশ্যাল মিডিয়া চালাচ্ছ, তুমি একটা রুটি খেলে রুটির ছবি দাও, অথবা কোনো মাথায় চিন্তা আসলে চিন্তাটা নিয়ে কথাবার্তা বলো। সবসময় থেকে ধর্ম প্রচার করতে আসে সোশ্যাল মিডিয়াতে, আনলেস তারা উগ্রবাদী সংগঠনের সদস্য অথবা তাদের জীবনে ভয়ানক পাপ আছে। এখন আপনি হাহাকার করে আসতে পারেন যে কেউ যে কোনো কিছু বলতেই পারে, এটা তো ব্যক্তি স্বাধীনতা। অবশ্যই বলতে পারে, ব্যক্তি স্বাধীনতা অবশ্যই, কিন্তু কেন বলতেছে কথাগুলো?
এখন আপনি যদি দেখেন যে সে ব্যক্তি স্বাধীনতা দিয়ে কথা বলবে, কিন্তু তার তো ঘাপলা তো অন্য জায়গাতে, পাপবোধ থাকুক অথবা ভালো দেখানোর চিন্তা থাকুক, সে তো লোক ভালো না। এবং দেখবেন যে মানে এটা তো বেশ কয়েকবার প্রমাণিত হয়ে গেছে যে যখনই আপনি দেখবেন যে আপনার কোনো একটা বন্ধু বান্ধব প্রচণ্ড রকমভাবে ধর্মের দিকে চলে গেছে, তার খুব সাধারণ ব্যাপার হচ্ছে যে তার লাইফে কোনো গিল্ট আছে। গিল্ট ছাড়া কিন্তু কেউ ধর্মের পথে আসে না, এটা হচ্ছে প্রথম কথা। যে লোকটা ভালো, যে লোকটা কোনো অন্যায় করে নাই, পাপ করে নাই, কিছু করে নাই, সে কখনো মানে যাবেই না ধর্মের পথে। ধর্ম তো দরকার নাই। যে লোকটা পাপ করছে সে ধর্মের কাছে যাবে যাতে আল্লাহকে মাফ করে দেয়, তার তো সমস্যা। এখন এই যে গিল্টটা কোত্থেকে আসে, গিল্টের তো সংজ্ঞার কোনো অভাব নাই। আমাদের দেশে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে বেশিরভাগ লোকজন কী করছে, একটু গার্লফ্রেন্ডকে চুমু খাইছে অথবা গার্লফ্রেন্ডের সাথে একটু সেক্স করছে, ওদের মনে অনেক দুঃখ এখন যে হচ্ছে আমরা তো অনেক খারাপ কাজ করে ফেলছি, বিয়ের আগে সেক্স করে ফেলছি। এই দুঃখের চোটে ওরা হচ্ছে তবলিগে চলে যাচ্ছে, আল্লাহর দিকে চলে যাচ্ছে, ধর্মের দিকে চলে যাচ্ছে। কোনো কারণ নাই, কিন্তু সে কিন্তু খারাপ কিছু করে নাই। সে একটা লোককে ছুরিও মারে নাই, সে কারো টাকাও চুরি করে নাই, সে এমন কোনো খারাপ কাজ করে না যেটা অনৈতিক কাজ। কিন্তু এইটা তারা বুঝবে না। আমাদের দেশের লোকজনের গিল্ট হচ্ছে খুবই সিলি গিল্ট থেকেও তারা হচ্ছে এরকম ধার্মিকতা দেখায়। আবার ওইরকম ধর্ষকদের মতন লোকজন যারা সারাদিন মানুষজনকে মারামারি করে আসে, মাথা টাথা ফাটায় আসে, তাদের মতো ধার্মিকের একটা মানে ভাব আছে। এখন সবসময় যেটা হচ্ছে আমি করার চেষ্টা করি, যখনই দেখি কেউ কোথাও পোস্টে শেয়ার করতেছে ধর্মের কথা, কমেন্টে কথা বলতেছে ধর্মের কথাকে, আমি এড়ায় চলার চেষ্টা করি। কারণ সম্ভাবনা আছে এই লোকটা ভয়ানক ক্রিমিনাল, এখনও ধরা পড়ে না দেখে আমরা যাই না। সে ধর্মের কথা বলতেছে মানে তার গিল্ট আছে, গিল্ট আছে মানে সে কোনো একটা কাজ করে আসছে যেটার জন্য সে প্রাউড না। এখন এই ধরনের কাজ করছে, প্রাউড না, এই ধরনের কাজ যদি সে করে থাকে এবং মনে করে যে তার মধ্যে গিল্টি ফিলিং কাজ করতেছে, এটা তো খুবই ভালো জিনিস হওয়ার কথা ছিল। সেখান থেকে তারা এই যে ধর্মের প্রলেপ দিলে যেটা সমস্যা হয়, যে আপনি একটা খারাপ কাজ করছেন, এরপরে আপনি সেটার জন্য রেমেডি করতে হলে কী করতে হয়, অনেক হার্ড ওয়ার্ক করতে হয়। ধরা যাক যে আপনি একটা খারাপ কাজ আসলেই করছেন, মানুষকে তো আমি আশা করতে পারি না যে তারা ফেরেস্তা হয়ে জন্মায় ফেরেস্তাগিরি করবে। আপনি আসলে একটা খারাপ কাজ করছেন, ধরা যাক আপনি আপনার বউয়ের সাথে চিট করছেন অর সামথিং এলস। এখন আপনার রেমেডি হচ্ছে অত্যন্ত কঠিন, আপনাকে নিজেকে শুধরাইতে হবে, যেটা অনেক কঠিন একটা কাজ। এটা হচ্ছে একটা উপায় নিজের ইয়েতে নিয়ে আসার জন্য। দ্বিতীয় উপায় হচ্ছে আপনি ধর্মের পথে চলে যাবেন। ভাববেন যে আমি যদি এখন থেকে আল্লাহর দিকে সেজদা দিই, আমি যদি এখন থেকে ধর্মের কথা প্রচার করি, তাহলে আমাকে হয়তো এই জিনিসটা মাফ করে দেওয়া হবে। আপনি করছেন একটা অন্যায়, আপনি মানে সমস্যা করছেন, গাছের গোড়ায় সমস্যা, আপনি ডালের মধ্যে কুঠারাঘাত করতেছেন। আপনি মানুষের টাকা চুরি করছেন, আল্লাহকে সেজদা দেওয়ার লাভ কি এখন? মানে এটা তো কোনো রেমেডি হতে পারে না। আপনি ফেসবুকে এখন ভালো ধর্মের কথা প্রচার করে লাভ কি? আপনার মধ্যে কোনো যদি গিল্ট থাকে, সেই গিল্টটা নিয়ে কাজ করেন। ধরা যাক আপনি আপনার বন্ধুকে খুন করছেন, কেউ জানে না এখন পর্যন্ত। এখন আপনি কি করতেছেন? আল্লাহর দিকে সেজদা দিয়ে বসে আছেন। আপনি হচ্ছে এখন ফেসবুকে হচ্ছে ধর্মের কথা পোস্ট করতেছেন, বা অনলাইন পোর্টালগুলোতে যে ধর্মের কথা প্রচার করতেছেন, নিজের টাইম লাইনের মধ্যে শুধু দাড়ি টুপি দিয়ে ছবি দিচ্ছেন, বা জুম্মার আমল দিয়ে মাসালা লিখে পোস্ট করতেছেন। এটা কি হইলো ভাই? মানে আপনার গিল্ট হচ্ছে আপনি আপনার বন্ধুকে খুন করছেন। এখন একটা রেমেডি কি? বন্ধুর ফ্যামিলির দায়িত্ব নেওয়ার চেষ্টা করেন, বা নিজেকে টার্ন ইন করেন যে আমি হচ্ছে আসলে খুনটা করছি, আমাকে ফাঁসি দেন স্যার। সেটা না করে আপনি সেজদা দিচ্ছেন কেন? সেটা না করে আপনি কেন ধর্মের কথা পোস্ট করতেছেন? ধরা যাক যে আপনি মানে বিয়ের আগে সেক্সকে খারাপই মনে করে ফেলছেন। এখন আপনি যদি রেমেডি করতে চান, তাহলে আপনি আর করেন না সেক্স। আপনাকে তো জোর করে এটা করতে বলতেছেন না। এখন আপনি তা না করে সেজদা করে বসে আছেন কেন? বা সেটা না করে আপনি ফেসবুকে কমেন্টে এসব কথাবার্তা বলে লাভ কি? ওই লোকের মধ্যে এই যে আপনি মানে দুইটা কারণ হইতে পারে। একটা হচ্ছে আপনি ভাবতেছেন যে মলম দিচ্ছেন, আপনার যে ক্যান্সার, আপনি টিউমারের উপর দিচ্ছেন মলম। আপনি ক্যান্সার কেটে ফেলেন, আপনার তো যে ধরনের সমস্যা, এই ধরনের সমাধান করতে হবে। বাট এটা দেখে আমি খুবই হতাশ হই নাই, মানে এটা খুবই অনুমেয়। এখন থেকে আমি যেটা করি সেটা আপনারা করতে পারেন, যে যেই লোক ধর্ম নিয়ে পকপক করবে, ব্যক্তিগত জীবনের বাইরে এসে ফেসবুকে কমেন্টে এখানে ওখানে মানুষের ইয়েতে এসে মাতবরি করে ধর্মের কথা বলতে আসবে, সবাইকে ইনস্ট্যান্টলি বয়কট করবেন। কারণ সে কোন ধরনের ক্রিমিনাল এটা আমরা কেউ জানি না। সম্ভাবনা আছে যে সে ভয়ানক কোনো গিল থেকে আসছে। এমন হয়তো সে পিঁপড়া মায়েরা অপরাধে মানে বোধে ভুগতেছে, কিন্তু সে মানুষ মায়েরা অপরাধ বোধে ভুগতে পারে। ট্রাস্ট করার কিছু নেই। এই ধরনের লোকজনের কাছ থেকে 100 হাত দূরে থাকতে হবে, বা 100 মাইল দূরে থাকতে হবে। এরা হচ্ছে খুব ডেঞ্জারাস লোকজন। এরা যে কী করে আসছে কোনো ঠিক ঠিকানা নেই। সবসময় এই ধরনের লোকজন দেখলে বয়কট করবেন। কিন্তু সমস্যা হচ্ছে যে যদি আমরা গণহারে বয়কট করা শুরু করি, তাহলে দেখা যাবে কি যে এরা হচ্ছে বুঝে গেছে, যে মানুষজন বুঝে যে আমরা খারাপ, তখন দেখা যাবে ধর্মের কথা প্রকাশ্যে বলা বন্ধ করে দিল। বাট স্টিল অনেকের ঈশ্বর বন্ধ করেও রাখে যে খারাপ কিন্তু কিছু বলে না। কিন্তু অ্যাটলিস্ট দুইটা মানুষকে যদি লাইফ থেকে টক্সিক মানুষ সরানো যায়, তাও লাভ। তাই টক্সিক মানুষ সরাই দেন, এসব লোকজন যারা কথাবার্তা বলবে এদেরকে বাইরে রাখতে হবে আর কি। বাট যাই হোক, কথাবার্তা বলতে চাচ্ছিলাম, আসলে দেশের বিভিন্ন জিনিসপাতি দেখে মন মেজাজ করে ভালো নেই। কারণ কখনো আমি দেখি না যে 7টা দিন যাবে বাংলাদেশের মধ্যে কোনো খারাপ কিছু হবে না, যেটা একেবারে ইনটলারেবল লেভেলে খারাপ কিছু। একটা রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, সেটা তো করা হয় মারা যায়। আবার দেখি যে ময়লার গাড়ি আরেকজনকেও চাপা দিছে।
মানে কয়জন, 4জন মারা গেল ময়লা গাড়িতে, নেই 5জন মারা গেল। মানে এমন কোনো দিন নাই যে দিনটার মধ্যে বাংলাদেশে এমন একটা ঘটনা ঘটে না যেটা পুরোপুরি আননেসেসারি অথবা ইনটলারেবল লেভেলের একটা সমস্যা। যাই হোক, এখন হচ্ছে এগুলো নিয়ে আমি খুব একটা লেখালেখি করি না, 2টা কারণ। একটা হচ্ছে এই পেজ থেকে লিখলে 500 জনের কাছে যায় লেখা, মানে প্র্যাকটিক্যালি কার্যত আসলে কোনো লাভ নাই। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি কিছু বললে মানুষ কীভাবে নেবে এটা আমি জানি না। দেখা যাবে যে মানুষ হচ্ছে খুব বিরক্ত হবে যে বাইরে বসে আসছো, তোমাকে তো টাচ করে না, তুমি তো ভাইগা গেছো, এখানেও বড় বড় কথা বলতেছো। সো 2টা চিন্তা করে আমি খুব একটা কিছু লেখার চেষ্টা করি না। যেমন কক্সবাজার বয়কট করাটা তো খুব একটা ভালো দাবি, যেটা মানুষজন করতেছে, এবং সেটা নিয়েও কিছু বলা উচিত ছিল, কিন্তু আমি এই পেজ থেকে বলে লাভটা কি? তারপরে হয়তো আমি আস্তে ধীরে গুছায় হয়তো আবার এগুলো নিয়ে কলাম টাইপের জিনিস লিখবো। মানে এখন আমি যেটা চেষ্টা করি সেটা হচ্ছে যে যদি আমাকে কোনো পত্রিকা বলতো যে কলাম লিখে দিতে, তাহলে যেভাবে লিখতাম সেভাবে লেখার চেষ্টা করার একটা প্ল্যান আছে, কারণ জাস্ট ইনস্ট্যান্ট আউটবার্স্ট বলে আসলে খুব একটা লাভ নেই। তো যাই হোক, এগুলো নিয়ে কথা বললাম কারণ এগুলো নিয়ে কথা বলতে ইচ্ছা করতেছিল, আর কোনো কারণ নেই, মানে কাইন্ড অফ হতাশ আর কি। আপাতত বিদায় আজকের মতন।